নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আয়োজিত হতে চলেছে আমাদের সিরিজের, যেখানে আজকে আমাদের দ্বিতীয় সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। আমরা রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য এবং সদস্যগণ প্রকাশ চক্রবর্তী, অয়ন ঠাকুর, আশিস কর এবং আমি পায়েল দাস অনুষ্ঠিত করতে চলেছি আজকের এর অনুষ্ঠানে, যেখানে আমরা বিশেষ অতিথি এবং আলোচনার আলোচক হিসেবে পেয়েছি ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয়কে। পুনরায় আলোচনা শুরুর পূর্বে আমি আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের এই সংস্থার লাইফ মেম্বারশিপ পদ গ্রহণ করতে চান, তারা আমাদের সঙ্গে সত্বর যোগাযোগ করুন। আমি মহাশয়ের একটি ছোট্ট পরিচয় আপনাদের সামনে তুলে ধরে আজকের আলোচনায় প্রবেশ করার জন্য অনুরোধ করব। ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয় রাষ্ট্রবিজ্ঞানের একজন বিশিষ্ট অধ্যাপক, যিনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। শুধু তাই নয়, তিনি 5 বছরের জন্য স্কুল অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিরেক্টর পদেও অধিষ্ঠিত ছিলেন। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও মেদিনীপুর 18 বছর ধরে অধ্যাপনা করেন, যেখানে তিনি হেড অফ দ্য পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টের পদও সামলান। এছাড়াও তিনি গান্ধিয়ান স্টাডিজ সেন্টারে যুগ্মভাবে কোঅর্ডিনেট করেন এবং বিদ্যাসাগর সেন্টার অফ সোশ্যাল সায়েন্সের একাডেমিক জয়েন্ট সেক্রেটারির পদ সামলান। তার আরো বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতাও রয়েছে, যেমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয়, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ প্রভৃতি। তিনি বেথুয়াদহরি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি অংশগ্রহণ করেছেন বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনারেও। প্রকাশ পেয়েছে তার লেখা অসংখ্য গ্রন্থ এবং জার্নাল। আমি তার লেখা কয়েকটি বাংলা গ্রন্থের নাম বলবো আপনাদের। রাজনীতি ও ভারত ভাবনা, বিবিধ প্রসঙ্গ, ভারতীয় সমাজ ও রাজনীতি, জাতীয়তা, সাম্প্রদায়িকতা ও দৈনিক প্রসঙ্গ, 21 শতক, কলকাতা 2016। তার ইংলিশ লেখা কয়েকটি গ্রন্থ হলো টেরোরিজম কনসেপ্ট অ্যান্ড প্রবলেমস, প্রগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা 2009 প্রভৃতি। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ পুনরায় আমাদের সঙ্গে আমাদের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনা সভাটি শুরু করার জন্য। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে কুশীলব যারা যে এরকম একটা করে তুলতে সক্ষম হচ্ছে। এতে আমরা কিছু বেনিফিটেড হয়েছি, তেমনি ছাত্রছাত্রীদের বেনিফিট অনেক বেশি বলে আমাদের মনে হয়। আমাদের বেনিফিটটা এদিক থেকে যে একটা বন্ধ্যা সময় যখন ছাত্রছাত্রীদের সঙ্গে মাস্টারমশাইদের যোগাযোগ প্রায় রুদ্ধ, শিক্ষক হিসেবে আমি নিজের অনুভূতিটা বলতে পারি যে শিক্ষক শব্দটা আপেক্ষিক শব্দ। ছাত্র ছাত্রী না থাকলে সামনে শিক্ষক কথার কোনো মানে হয় না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি ছাত্রছাত্রী ছাড়া শিক্ষকের কোনো আইডেন্টিটিও থাকে না। এই শূন্যস্থানটা করোনা আবহে পূরণ করতে যারা এগিয়ে এসেছো তাদের জন্য আমার আন্তরিক ধন্যবাদ, শুধু নয় কৃতজ্ঞতা। আর ছাত্রদের ক্ষেত্রেও বলতে হয়, ছাত্রদের পক্ষ নিয়ে, যে যখন ক্লাসরুম এক্সারসাইজ তাদের কাছে বন্ধ, সেই সময়ে নিশ্চিতভাবেই দুধের স্বাদ ঘোলে মেটানো হলেও একটা অল্টারনেটিভ অ্যাভিনিউ তাদের সামনে খুলে গেছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের এই উদ্যোগের ফলে। তাই আমার কৃতজ্ঞতা তাদের কাছে সীমাহীন। ব্যক্তিগত পরিসরে এসে বলি যে এই প্রক্রিয়ার মধ্যে আমাকে যুক্ত করেছ, আমার কিছু মত বিনিময়ের সুযোগ করে দিয়েছ, এটা আমার কাছে বড় পাওনা। সিরিজ নিয়ে আলোচনা তোমরা যেটা শুরু করেছো, তার জন্য বাড়তি অভিনন্দন তোমাদের পাওনা এই জন্যে যে হ্যাঁ,
একদিন একটা বিষয় নিয়ে 1 ঘন্টা বললাম, তাতে লাভ লোকসানের ব্যাপারটা আছে, তাতে লাভ নেই এমন ব্যাপারটা নয়, কিন্তু ধারাবাহিকভাবে একটা সেগমেন্ট ধরে, বিষয়ের একটা সেগমেন্ট ধরে এগিয়ে যাওয়া, একটা কন্টিনিউইটি, এটার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। তো এরকম বেশ কয়েকটা সিরিজ তোমরা শুরু করছো, এটা আমার কাছে খুব কার্যকরী একটা উদ্যোগ বলে মনে হয়েছে। আমার নিজের অংশে এসে বলি যে আমাকে তোমরা বলেছিলে, হয়তো এ কারণেই যে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এটার উপর সম্প্রতি আমি কিছু কাজকর্ম করছি, তার জন্যই হয়তো তোমরা ইন্ডিয়ান পলিটিক্যাল থট নিয়ে আমাকে কিছু কথা বলার জন্য বলেছিলে। সেই অনুযায়ী সিরিজ 2 তার প্রথম আলোচনাটা আমরা রাখবো ঠিক করেছি গান্ধী অ্যান্ড গান্ধীজম নিয়ে। টপিকটাকে এভাবে বিন্যাস করেছি, গান্ধী অ্যান্ড গান্ধীজম, এ 21st সেঞ্চুরি পার্সপেক্টিভ। 21 শতকের চোখ দিয়ে আমরা গান্ধীজিকে কিভাবে দেখতে পারি, এটা নিয়েই আলোচনা। হয়তো এই আলোচনার একটা প্রেরণা এখান থেকে এসেছে যে সম্প্রতি গান্ধীজিকে নিয়ে আমার একটি বই প্রকাশিত হয়েছে, সার্ধ শতবর্ষে গান্ধীজি, প্রাসঙ্গিক ভাবনা। সদ্য আমরা গান্ধীজির 150 বছর উদযাপন করেছি মহাসমারোহে। আমার এই বইটিও সেই সূত্রেই আত্মপ্রকাশ করেছে। তা যাই হোক, আমরা আমাদের আলোচনাটাকে কয়েকটা প্রশ্নের আকারে এনে উত্থাপন করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হিসেবে আমি আনতে চাই যে একবিংশ শতকের ছাত্রছাত্রী আমরা, আমাদের কাছে জিজ্ঞাস্য, হোয়াই ডু উই স্টাডি গান্ধীজি, হোয়াই শুড উই স্টাডি, রাদার বলা ভালো, হোয়াই শুড উই স্টাডি গান্ধীজি in the 21st century, particularly when we are living in a quote unquote different world. একটা পৃথিবীটা যেন বদলে গেছে, একটা পরিবর্তমান সময়ের হাত ধরে এগিয়ে চলতে চলতে আমরা যেন একটা নতুন জায়গায় এসে পৌঁছেছি। আজকের এই একবিংশ শতাব্দীতে এসে গান্ধীর পঠন পাঠন তার কোনো দরকার আছে কি? এইভাবেই যদি আমরা প্রথম ব্যাপারটাকে অ্যাড্রেস করি, তাহলে আমার একটা ইম্পর্টেন্ট লেখার কথা মনে পড়ে। দীপেশ রায়চৌধুরী লিখেছিলেন গান্ধীর 150 বছরের সূচনায়, তার মানে ঠিক প্রায় প্রায় 2 বছর আগে। তো প্র্যাকটিক্যালি আমাদের চারপাশে তাকালে গান্ধী চিন্তার প্রাসঙ্গিকতা বিশেষ আমাদের নজরে পড়ে না। তো গান্ধীজি যে যে বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলতেন, বেশি বেশি কাজ করতেন, সেই সেই বিষয়গুলো আমাদের কাছে বাস্তবে যেন ক্রমশই রিডান্ডেন্ট হয়ে পড়ছে। যেমন আমরা জানি যে গান্ধীজি তার রাজনীতি ভাবনায় যে বিষয়গুলোর উপর জোর দিতেন, আমি যেগুলো নিয়ে পরে আসব, তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে মোরালিটি ইন পলিটিক্স, রাজনীতিতে নৈতিকতার প্রশ্ন। চারপাশে তাকিয়ে তার লেশমাত্র দেখতে পাচ্ছি কি? আস্ক ইয়োরসেলফ, আমার কাছে উত্তর নেই। তো
গান্ধীজি অহিংসার কথা বড় করে বলতেন। মোরালিটির পরেই যে কথাটা আসে গান্ধীজির ভাবনা নিয়ে। গান্ধীজি একসময় এটাও বলেছিলেন যে নন ভায়োলেন্স ইজ এ ক্রেড টু মি অ্যান্ড আই কান্ট গিভ আপ ইট ইভেন অ্যাট দ্য কস্ট অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। অহিংসা আমার কাছে মূল মন্ত্র, এমনকি ভারতের স্বাধীনতার মূল্যেও তাকে আমি ত্যাগ করতে পারবো না। তো সেই অহিংসা, যেটা গান্ধীজির জীবনের মূল মন্ত্র, তার প্রয়োগ আমরা কেমন দেখছি? চারিদিকে মানি আর মাসুলের খেলা। রাজনীতি মানেই হচ্ছে মানি আর মাসল। তো সেখানটা সো কল্ড গান্ধিয়ানস, তারাও তার থেকে বাইরে আছেন কিনা একটা জিজ্ঞাসা চিহ্ন। যারা নিজেদেরকে গান্ধীবাদী বলে জাহির করেন, তারাও তো গান্ধী যে অহিংসা, তাকে কার্যত কতটা গ্রহণ করেন সেটা নিয়ে প্রশ্ন আছে। গান্ধীজি ধর্ম ভাবনা, হোয়াই আই অ্যাম এ হিন্দু। অনেকে গান্ধীর গায়ে হিন্দুত্ববাদের তকমা টকমা লাগিয়ে দেন, ঠিকই আছে। তাদের ক্ষেত্রে হয়তো কিছু লজিকও আছে, কেননা গান্ধী নিজেকে একজন সনাতনী হিন্দু এইভাবেই তিনি জাহির করতেন, আই এম এ সনাতনী হিন্দু। কিন্তু হোয়াই আই এম এ হিন্দু এ কথার উত্তর দিতে গিয়ে গান্ধীজি কি বলতেন, কি বলেছেন? যে আই এম এ হিন্দু বিকজ ইট ইজ দ্য মোস্ট টলারেন্ট অফ অল রিলিজিয়ন্স। আই এম এ হিন্দু বিকজ ইট ইজ দ্য মোস্ট টলারেন্ট অফ অল দ্য রিলিজিয়ন্স ইন দ্য ওয়ার্ল্ড। যে পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে হিন্দুত্বের মধ্যে নাকি সহনশীলতার পরিসরটা অনেক অনেক বড়, সেই জন্য তিনি হিন্দু। যেখানে ধর্মের স্থানটা প্রধান কিন্তু সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। গান্ধীজি এক সময় বলেছিলেন যে I thought that I would be the cement in building the Hindu-Muslim unity in this country. And I am ready to give up my life for the cause. I wish, আমি ইচ্ছে করি যে আমি হিন্দু মুসলমানের সম্পর্কের মধ্যে সিমেন্ট করব। সিমেন্টের কাজ হচ্ছে জমাট বাঁধানো, যে এটাই আমার জীবনের ব্রত। এবং এই ব্রত উদযাপনের জন্য তিনি তার জীবন দিতে প্রস্তুত ছিলেন, তিনি দিয়েছেনও তার জীবন। বাট স্টিল গান্ধীর এই যে অসাম্প্রদায়িক ভাবনা, আমাদের চারপাশে তাকালে তার আবেদন কতটুকু আমরা লক্ষ্য করছি। Come straight to politics. What about Gandhiji's perception of Swaraj? গান্ধী যে স্বরাজের ভাবনাটা আমাদের সামনে দিয়েছেন, আমি কিছুটা হলেও আসবো। তার প্রায়োগিক দিকটা কোথায় আমরা তো কই বিশেষ দেখতে পাচ্ছি না। এমনকি গান্ধীজি যে ধরনের স্টেটক্রাফটের পক্ষে সওয়াল করেছেন, তার প্রয়োগটা কোথায়? একবার আমি খুব ধমক খেয়েছিলাম অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্যের কাছে। তখন আমার বয়স কম, উনি এখন আর আমাদের সঙ্গে নেই, কিন্তু স্বাভাবিকভাবে উনিও তখন মধ্যবয়সী। তো ওনার বক্তব্যের বিষয় ছিল গান্ধিয়ান অল্টারনেটিভ অফ ডেভেলপমেন্ট, উন্নয়ন সম্পর্কে গান্ধীজির বিকল্প ভাবনা। তখন আমার বয়স কম, একটু বদমাইশি করার মন হয়েছিল জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে
যে why Gandhi was not accepted by the Gandhians themselves. তিনি প্রায় গর্জন করে উঠে আমাকে বলেছিলেন, retorted rather, whom do you think as Gandhian? আমিও তখন কম যাইনি, আমি বলেছিলাম those who profess themselves as Gandhian. ওনার উত্তর ছিল, you may think so but I don't. তুমি মনে করতে পারো যারা গান্ধীবাদের কথা বলে জল খায় বা না বলে জল খায় না তারা গান্ধীবাদী, আমি মনে করি। তো যাই হোক, গান্ধীর যারা উত্তরসূরি কোট আনকোট, তারা কি গান্ধীর উন্নয়ন সম্পর্কিত ভাবনা কেউ গ্রহণ করেছি? করিনি। আমাদের সংবিধানে কি গান্ধীজির আইডিয়াল সেইভাবে রিফ্লেক্টেড হয়েছে? গান্ধীজির গ্রাম স্বরাজের ধারণা সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদ ইনিশিয়ালি বাদ দিলে 73-74তম সংবিধানের সময় পর্যন্ত আমরা কি তার পঞ্চায়েত ভাবনাকেও সেইভাবে কনস্টিটিউশনালাইজ করেছি? ডিরেক্টিভ প্রিন্সিপলস 40 নম্বর ধারা, তার আইনগত মর্যাদা সম্পর্কে আমরা যারা এখানে আছি তারা সবাই কম বেশি জানি না। গান্ধীজি ডেভেলপমেন্টাল যে পার্সপেক্টিভটা আমাদের সামনে রেখেছেন সেটাও আমরা গ্রহণ করি। তো গান্ধী কংগ্রেসকে ভেঙে দেওয়ার কথা বলেছিলেন, ওটা স্বাধীনতা আন্দোলনের জন্য গড়ে ওঠা একটা মঞ্চ, তার কাজ শেষ হয়েছে, নাও ইট ইজ টাইম টু ডিসম্যান্টল আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা শুনিনি। তো এরকম একটা একটা করে যদি আমরা দেখি গান্ধীর কোন আইডিয়ালটাকে আমরা গ্রহণ করলাম, তাহলে দেখব যে সবটা না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উই হ্যাভ ডিসকার্ডেড গান্ধী ইন প্র্যাকটিস। ইন থিওরি we adored many things, but in practice we have discarded many. তা এই জায়গায় দাঁড়িয়ে আবার গান্ধীজির সাফল্য ব্যর্থতার নিরিখেও এটা বলতে পারি, হ্যাঁ তিনি জাতির জনক হয়েছেন, but he could not wield the leadership of the Indian Muslims. তিনি ভারতীয় মুসলমানদের নেতা হতে পারেননি। তাই যতই তিনি বক্তৃতা করে বলুন যে দেশভাগ হলে সেটা হবে আমার সমাধির উপর দিয়ে, তো হয়নি, দেশভাগ অনিবার্য হয়েছে। তো এরকম ভাবে আমাকে বলতে বললে আমি ওই 1-2 ঘন্টা এটা নিয়েই বলতে পারবো যে গান্ধীজির কোনটা কোনটা আমরা গ্রহণ করিনি। ইভেন দেন হোয়াই শুড উই স্টাডি গান্ধী, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তো এইখানে এসে আমরা বলছি যে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও ক্রমাগতই আমাদের এই উপলব্ধিটায় আমরা পৌঁছাচ্ছি যে গান্ধীজি বোধহয় তাকে বোঝা, তাকে নিজেদের চিন্তা এবং কর্মে গ্রহণ করা, তাকে প্রয়োগ করার ক্ষেত্রে অনেক গ্যাপ বোধহয় রয়ে গেছে। নাও ইট ইজ টাইম টু রিক্যাপিচুলেট, নাও ইট ইজ টাইম টু রিঅ্যাসেস। তাই সারা পৃথিবীতেই গান্ধী চর্চার প্রসার এটা ঘটছে। টাইমস ম্যাগাজিন 20 শতাব্দীর শ্রেষ্ঠ মানুষদের যে তালিকা তৈরি করছেন, গান্ধী টপ দ্য লিস্ট, গান্ধী তার শীর্ষে আসছেন। গান্ধী ভাবনা ক্রমশই আমাদের নতুন চিন্তার খোরাক দিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবেও আমরা যখন দেখছি যে একটা দ্বিত্ব থেকে আমরা বেরিয়ে আসছি চিন্তার ক্ষেত্রে, প্রায় গোটা 20 শতাব্দী জুড়ে আমাদের রাষ্ট্র চিন্তার ক্ষেত্রেও এক ধরনের যান্ত্রিকতা আমাদের পেয়ে বসেছে। মানে ওই হয় তুমি আমার পক্ষে নয় উল্টো পক্ষে, হয় তুমি লিবারেল নয় তুমি মার্কসিস্ট। এই যে একটা ফ্রেম,
এই ফ্রেমের বাইরে আর কিছু থাকতে পারে আমরা তো ভাবতে পারিনি, যার জন্য একটু সীমানায় দাঁড়িয়ে গান্ধীজি সবসময় আমাদের কাছে তার আবেদন রেখেছেন। কিন্তু আজকে আমরা ছক ভাঙা খেলায় অভ্যস্ত হচ্ছি গত 30 বছর ধরে। এই ছক ভাঙা খেলার সূত্র ধরে পোস্ট নাম দিয়ে অনেক তাত্ত্বিক সমারোহ আমাদের সামনে আসছে। পোস্ট মডার্নিজম, পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট মার্কসিজম, আরো কত পোস্ট 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 পোস্ট। তা এই নতুন তাত্ত্বিক আবহে সেখানেও কিন্তু গান্ধীজি নতুন ভাবে আমাদের বিশ্লেষণের কেন্দ্রে আবার এসে ঢুকে পড়ছেন। আজকে বই লেখা হচ্ছে পোস্ট মডার্ন গান্ধী অ্যান্ড আদার এসেস, সাহেবরাই লিখছেন পোস্ট মডার্ন গান্ধী অ্যান্ড আদার এসেস। পোস্ট কলোনিয়াল থিঙ্কার হিসেবে গান্ধীজিকে পুনরাবিষ্কারের যে একটা প্রচেষ্টা বা প্রকরণ, সেটা আমাদের সামনে আসছে। সব মিলিয়ে গান্ধী চর্চার একটা নতুন যে আবহ, এই আবহ কিন্তু একবিংশ শতাব্দীতে তৈরি হচ্ছে। আমাদের এই আলোচনায় একটু ভাবতে হবে যে গান্ধীজির কোন কোন দিকগুলো এত নেতির মধ্যেও ইতির জায়গাটা করে নিচ্ছে, আমাদের বাধ্য করছে গান্ধীজির দিকে ফিরে তাকাতে। এমনকি তাদেরও, those who are not professed Gandhians, যারা গান্ধীবাদী বলে কোট আনকোট বলে নিজেদের দাবি করেন, তারা কতটা গান্ধী পড়ছেন আই ডু নট নো, বাট আই মাস্ট সে যে সেই মানুষগুলোও এখন গান্ধী পড়তে চাইছেন, পড়তে হচ্ছে, যারা এখনো প্রফেসড গান্ধিয়ান নন। আমার বাই দি ওয়ে, আমার গান্ধী আলোচনায় তার কথা না বললেই আমার নিজেকে অপরাধী মনে হয়। আমার সেই মাস্টারমশাইয়ের কথা, যার হাত ধরে গান্ধীজিকে আমি নতুন ভাবে পড়তে শিখেছিলাম। আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 7-এর দশকে। তা প্রথমে এই মানুষটাকে গান্ধী পড়াতে আসতে দেখেই আমি ভিড়মি খেয়েছিলাম। কেন না, একজন প্রতিষ্ঠিত মার্ক্সবাদী তাত্ত্বিক হিসেবেই তাকে আমি তার আগে চিনেছি। তিনি আবার কিভাবে গান্ধী পড়াবেন আমার জানা ছিল না। তো প্রথম ক্লাসেই আমি জানলাম যে তিনি একই সঙ্গে গান্ধী বিশেষজ্ঞ। গান্ধী সম্পর্কে অনেক ভালো ভালো বই লেখা হয়েছে, কিন্তু যদি 10খানা ভালো বইয়ের নাম করতে হয়, প্রায় বোধহয় 1000-5 ছাড়িয়ে গেছে গান্ধী সম্পর্কে বইপত্র, কিন্তু 10খানা যদি ভালো বইয়ের নাম করতে হয়, স্যারের বইটার নাম করতে হয় ইভলিউশন অফ দ্য পলিটিক্যাল ফিলসফি অফ গান্ধী, অথর প্রফেসর বুদ্ধদেব ভট্টাচার্য, না এক্স-সিএম নন, ইনি প্রফেসর বুদ্ধদেব ভট্টাচার্য। তার রাজনৈতিক পরিচয় একটা ছিল, হি ওয়াজ এ ফাউন্ডার মেম্বার অফ দ্য রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, কিন্তু সেটা তার অন্য ব্যাপার। তার একাডেমিক সেলফটা হচ্ছে হি ওয়াজ প্রফেসর বুদ্ধদেব ভট্টাচার্য। আমার গান্ধী নতুন পাঠ তার হাত ধরেই, এবং তার সেই বিখ্যাত বইটা, যে বইটা একটা নতুন দৃষ্টিকোণ থেকে গান্ধীজিকে বিচার করেছে। আমি আমার এই ছোট্ট ক্ষুদ্র বইটা আমি তার স্মৃতিতেই উৎসর্গ করেছি। তো তিনি ওই বইতে একটা কথা লিখেছেন, গান্ধী কেন পড়বো তার একটা বড় কারণ সেখানে আছে। আমি সেইটা দিয়েই প্রথম প্রশ্নের উত্তরটা আপাতত শেষ করব। সেটা কি? তিনি লিখছেন, সরাসরি লিখছেন যে আই এম এ কমিটেড মার্কসিস্ট, বাট স্টিল বিইং এ মার্কসিস্ট I thought it
that it was Gandhi who has introduced serious politics in this country. So we must have to study Gandhi. তাহলে তিনি মার্ক্সবাদী এই পরিচয়টা আবার কমিটেড মার্কসিস্ট, এই নিজের সম্পর্কে এই পরিচয় দিয়েই তিনি বলছেন যে তা সত্ত্বেও আমি গান্ধী নিয়ে কেন অনুশীলন করলাম, কেন গান্ধী নিয়ে বই লিখলাম, তার উত্তর হচ্ছে যে গান্ধী ইন্ট্রোডিউসড সিরিয়াস পলিটিক্স ইন দিস কান্ট্রি। কি ধরনের সিরিয়াস পলিটিক্স গান্ধী আমাদের দেশে চালু করলেন? গান্ধীকে এত বড় সার্টিফিকেট দেওয়া যাবে কেন? কি কারণটা? অনেকেই বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় স্যার লিখেছেন যে সিরিয়াস পলিটিক্স ব্যাপারটা কি, হোয়াট ইজ সিরিয়াস পলিটিক্স। আমি তাত্ত্বিক ব্যাখ্যায় যাচ্ছি না, অনেক কথা স্যার বলেছেন, কেউ আগ্রহী থাকলে বইটা পড়তে পারো, বা আমার বইতেও আমি স্যারের কথা উদ্ধৃত করে কিছু কথা বলেছি, দেখতে পারো। কিন্তু এখন এইটুকুই বলি যে সিরিয়াস পলিটিক্স হচ্ছে সেটা হুইচ কনসার্নস পিপল অ্যাট লার্জ। মানুষকে বাদ দিয়ে রাজনীতি, মানুষকে আন্ডারমাইন করে রাজনীতি, মানুষকে ঘরের মধ্যে আটকে রেখে রাজনীতি, হোয়াট ননসেন্স ইজ ইট? সত্যিকারের রাজনীতি সেটাই, যে রাজনীতি মানুষের কথা বলে, মানুষকে সংগ্রাম আন্দোলনের ময়দানে টেনে আনে। মানুষকে বাদ দিয়ে যে রাজনীতি, দ্যাট ক্যানট বি সিরিয়াস। তা গান্ধী সম্পর্কে ভালো মন্দ যতই বলি আমরা, ইউ মাস্ট হ্যাভ টু গিভ ওয়ান ক্রেডিট টু হিম। হোয়াট ইজ ইট? দ্যাট গান্ধী ইন্ট্রোডিউসড মাস বেজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। গান্ধী ইন্ট্রোডিউসড মাস বেজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। ভারতবর্ষের মানুষকে জাতীয় সংগ্রামের ময়দানে সামিল করার ক্ষেত্রে গান্ধীজির যে অবদান, সেটা একমেব অদ্বিতীয়। তার আগে কিছুটা পেরেছিলেন হয়তো তিলক, কিন্তু গান্ধীজির যে এক্ষেত্রে ভূমিকা বা উদ্যোগ আনপ্যারালাল। তাই যে মানুষটা মানুষকে নিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা নতুন দিশা প্রবর্তন করলেন, আমরা যারা মানুষ বাদে রাজনীতির কথা ভাবতে পারি না, তাদের কাছে গান্ধী অবশ্য পাঠ্য। আপাতত আমি এইটুকু বলে এই পাঠটা শেষ করছি যে গান্ধীজি নোবেল পুরস্কার পাননি, কিন্তু গান্ধীজির নাকি 3বার নাকি তার নাম এসেছিল আলোচনায়, শেষমেশ তিনি পাননি। কিন্তু তিনি নোবেল পুরস্কারের উচ্চতাকে ছাড়িয়ে চলে গেছেন তার কৃত্যের মধ্যে দিয়ে। উই মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইট। তাই আজকে আমরা ব্যঙ্গাত্মক ভাবে কিনা জানি না, আমার খুব খারাপ লাগে কথাটা শুনলে, আমরা গান্ধীগিরির মতো শব্দ ব্যবহার করি, কিন্তু পজিটিভলি দেশের সীমানার বাইরেও নেলসন ম্যান্ডেলাকে আমরা গান্ধী অফ সাউথ আফ্রিকা আমরা তকমা দিচ্ছি। আমরা যেখানেই শান্তির প্রশ্ন, যেখানেই আমরা অহিংসার প্রশ্ন, যেখানেই আমরা সত্যের প্রশ্ন নিয়ে কথা বলছি, সেখানেই বাই ওয়ে অফ রেফারেন্স গান্ধী এসে হাজির হয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে আমার ফার্স্ট সাবমিশন টু ইউ। সো আমার এই প্রশ্নের ডেফিনিটিভ অ্যান্সার হচ্ছে যে ইউ মে অর মে নট অ্যাকসেপ্ট গান্ধী, বাট ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি গান্ধী, and not only in a stereotyped manner, but also in a creative way, in the new perspective that are opened before you. Secondly, how to look at Gandhi. কেমন ভাবে তুমি গান্ধীজিকে দেখবে, খুব সমস্যা। গান্ধী was an enigma before us. মাঝে মাঝেই বিভ্রান্ত হয়ে যেতে হয়, আচ্ছা এই মানুষটা কি, কি একটা ধার্মিক সন্ন্যাসী টন্যাসী গোছের মানুষ, নাকি একটা পাগলা টাগলা,
নাকি একটা খুব বাস্তববাদী, কঠিন বাস্তববাদী রাজনীতিবিদ, নাকি একজন সমাজ সংস্কারক, নাকি একজন ধর্মপ্রচারক? হোয়াট হি অ্যাকচুয়ালি ওয়াজ। বিশদ আলোচনার সুযোগ নেই আমাদের, কিন্তু এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে। The question relates to the multiple identities of Gandhi. The question relates to the multiple identities of Gandhi. গান্ধীর যেন অসংখ্য পরিচয়, এই অসংখ্য পরিচয়ের মধ্যে আমরা কোন জায়গাটা ফোকাস করব? হোয়াট শুড বি আওয়ার ফোকাস? আমরা কোনটা দেখব? এই দেখার প্রশ্ন নিয়ে নানা ধরনের দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি আমাদের সামনে বিভিন্ন সময়ে এসেছে। তো কেউ কেউ তো ওই তার আধা নগ্ন, অর্ধনগ্ন চেহারাটা দেখে ব্যঙ্গ বিদ্রুপ করতেও ছাড়িনি। কিন্তু আবার সুভাষ বোসের মতো মানুষ, যিনি লড়াই করেছেন গান্ধীজির সঙ্গে নাকি দীর্ঘ সময়, তিনিও বলছেন that half-naked man has captured the imagination of Indian masses. তার পোশাক পরিচ্ছদ, তার চলন বলন, কথাবার্তা, আচার আচরণ, he had changed the contour of politics. আমার বইতে একটা চ্যাপ্টার আমি লিখেছি, রাজনীতির জাতপাত। না, জাতপাতের রাজনীতি নয়, জাতপাতের রাজনীতি নিয়ে গান্ধীজির সম্পর্কে কথা তো আমাদের বলতেই হবে, আমরা বলবো কম বেশি, কিন্তু আমার কথার ফোকাসটা কিন্তু আলাদা। রাজনীতির জাতপাত। রাজনীতির আবার জাতপাত হয় নাকি? হ্যাঁ, হয়তো রাজনীতির জাতপাত হয়, রাজনীতির ভাষা হয়, এবং গান্ধী আলোচনায় এটা খুব প্রাসঙ্গিক। কেন না, আর এসব ছোট লোকরা রাজনীতিতে ঢুকে গেলে রাজনীতির আর জাত থাকে নাকি? অর্থাৎ রাজনীতি কাদের ভোকেশন? সুটেড বুটেড ইংলিশ স্পিকিং ইন্ডিয়ানস। তাহলে রাজনীতির একটা কৌলিন্য, কোট আনকোট, তথাকথিত একটা কৌলিন্য রাজনীতির, যে কৌলিন্যের পেরিফেরির মধ্যে হাঘর মানুষের ঠাঁই নেই, ঠাঁই নেই। গান্ধী এলেন এবং যত হাঘর মানুষকে তিনি আহ্বান করলেন। সুটেড বুটেড লিডার ছাড়া আর কোনো লিডার নেই। গান্ধী আসলেন লেংটি পড়ে, চেতনায় লাগলো দোলা। রাজনীতির ভাষা বদলে গেল। ব্রিটিশ পার্লামেন্টে এডওয়ার্ড হিথ কি বলতেন, সেই রেফারেন্সটা বদলে গিয়ে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি পরামর্শ দিচ্ছেন, নিরক্ষর ভারতবাসী ঠাকুমা দিদিমার কাছে গল্প শুনে রামায়ণ মহাভারত যাদের মুখস্থ, সেখান থেকে উদাহরণ তুলে তুলে গান্ধীজি কথা বলছেন, কথা বললেন তাদেরই ভাষায় যাদের তিনি অ্যাড্রেস করতে চান। রাজনীতির জাতপাত বদলে গেল, রাজনীতির ভাষা বদলে গেল। মাঝে মাঝে মানুষ বিভ্রান্ত হলো যে এ লোকটা রাজনীতির কথা বলছে না ধর্মের কথা বলছে। গান্ধীজি বলতে শুরু করলেন ধর্মই নাকি তার রাজনীতি। তিনি রাজনীতি করছেন, ধর্ম করছেন, এবং সেই ধর্ম, তার ভিত্তিটা কোথায়? ট্রুথ। এক কথায় প্রকাশ। কোন শব্দ দিয়ে গান্ধীজিকে ধরবো আমি? আমি বলি ট্রুথ। সত্যাগ্রহ, সত্যে আগ্রহ। কি মানুষটার আত্মজীবনীর নাম কি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তাহলে সত্যের কথা বলছেন,
পিকিউলিয়ার এনাফ ধর্মের কথা বলছেন, সত্যের কথা বলছেন, কিন্তু কখনো বলছেন না ধর্ম হলো সত্য। কি বলছেন? সত্য হলো ধর্ম। যে তোমরা লাইটলি নেবে, তোমরা অনেকে ভাবতে পারো এ একই কথা উল্টো পাল্টে বলা। না, ধর্ম সত্য আর সত্যই ধর্ম। রিলিজিয়ান ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ রিলিজিয়ান। এর মধ্যে সূক্ষ্ম দৃষ্টিতে অনেক পার্থক্য আছে, যার ব্যাখ্যায় আমরা এখন যাচ্ছি না। তাহলে তার রাজনীতি, তার ধর্ম, তার দার্শনিকতা, তার সমাজ সংস্কার সব যেন মিলেমিশে তালগোল হয়ে যাচ্ছে মাল্টিপল আইডেন্টিটির ফাঁসে। আপাতত আমরা কি বলি? আমরা বলি যে ইউ উইল হ্যাভ টু ডিটারমিন ইউর ফোকাস। তোমার চিন্তার ক্ষেত্রে একটা লক্ষ্য স্থির রাখতে হবে, এবং এই লক্ষ্যটা তুমি অর্জন করতে পারবে যে লক্ষ্যই তুমি স্থির করো, ইফ ইউ ডু হ্যাভ সাম ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। একটা সংহত একটা দৃষ্টিকোণ গান্ধী পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমাদের গ্রহণ করতে হবে। গান্ধীজিকে এলোমেলো ভাবে পড়লে এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার কোনো জায়গা নেই। গান্ধীজিকে he should be studied through an integrated approach. This is my humble suggestion. Number 3, আমার 3 নম্বর প্রশ্ন, is there anything as Gandhism? গান্ধীবাদ, গান্ধীবাদ আমার টপিকের মধ্যেও আছে, টাইটেলের মধ্যেও আছে। আচ্ছা, গান্ধীবাদ বলে কোনো কিছু কি হয় না হতে পারে? গান্ধীজি কি বলেন? গান্ধীজি নিজের উত্তরটা কি? গান্ধীজি এক্ষেত্রে কোনো তঞ্চকতার আশ্রয় গ্রহণ করেন। তার সাফসুতরো কথা ছিল যে আমি কোনো মতবাদ গড়ে তোলার জন্য কাজ করছি না। There is nothing as Gandhism. গান্ধীবাদ বলে কিছু হয় টয় না। নির্মোহ দৃষ্টিতে আমরাও যদি একটু বিচার করি, তাহলে আমাদের সামনেও একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আছে বা থাকছে। সেটা কি? যে সত্যি সত্যি গান্ধীবাদ বলে কিছু হয় কি না। কেননা একটা মতবাদ, একটা ইজম হতে গেলে ফিলোসফিক্যালি তার বিশদ আলোচনার সুযোগ আমাদের সামনে নেই, কারণ এটাই 1 ঘন্টার আলোচনা হতে পারে। যে একটা তো ওয়েল অ্যারেঞ্জড থট হয়ে উঠতে গেলে তাকে কতগুলো থিওরিটিক্যাল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তো কারণ ইন্টার রিলেটেড সেট অফ আইডিয়াস এইটা যদি গড়ে তোলা না যায়, তার কনসেপ্ট বিল্ডিং থেকে শুরু করে থিওরাইজেশন বা থিওরিটিক্যাল ফর্মুলেশনের যে জার্নি, এই জার্নিটা সম্পূর্ণ হয় না। সেই জন্য তত্ত্বগতভাবে একটা মতবাদ যদি আমরা বলি, তাহলে তার যে সমস্ত রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো গান্ধীবাদে কতটা পূরণ সম্ভব বা হয় কিনা সেটা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। তাই গান্ধী নিজেও কখনো দাবি করেননি যে তিনি কোনো নতুন কোনো মতবাদ আমাদের সামনে দিয়েছেন। আবার তেমনি একাডেমিক রিগার আমরা যদি অনুসরণ করি, তাহলেও গান্ধীর বক্তব্য সমূহকে গান্ধীবাদ বলার কিছু সমস্যা রয়ে গেছে বা থেকেও যায়। ইন স্পাইট অফ অল দিস, গান্ধীর জীবনকালেই গান্ধীবাদ শব্দটা ক্রিডেন্স পেয়ে গেছে, প্রতিষ্ঠা পেয়ে গেছে। তাই গান্ধীবাদ তত্ত্বগতভাবে আমরা বলতে পারি কি না পারি এই বিতর্ক সত্ত্বেও ব্যবহারিক ক্ষেত্রে ইট হ্যাজ বিন এস্টাবলিশড বিয়ন্ড ডাউট, সন্দেহাতীতভাবে এটা প্রতিষ্ঠা পেয়ে গেছে, দ্যাট দেয়ার ইজ সামথিং অ্যাজ
গান্ধীজম। এক্ষেত্রে মতপার্থক্যের যথেষ্ট সুযোগ আছে, মেনে নিয়েই বলছি যে আত্মরক্ষার জন্য অন্তত আমি প্রফেসর নির্মল কুমার বোসকে আঁকড়ে ধরতে পারি। নির্মল বাবু সম্পর্কে অনেক কথা বলার যায়। He was the first anthropologist in our country. অনেক বড় মাপের একজন চিন্তাবিদ। তিনি বেশ কিছু সময় গান্ধীজির আত্মসহায়ক ছিলেন, পার্সোনাল সেক্রেটারি আমরা যাকে বলি, এবং তার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুক ইজ মাই ডেইজ উইথ গান্ধী। মাই ডেইজ উইথ গান্ধী, গান্ধীর সঙ্গে যে কাল তিনি কাটিয়েছেন তার মেমোয়ার তিনি তৈরি করে গেছেন। তা এই মানুষটি একটা বই লিখেছেন, আরেকটি বই, অনেকগুলো লিখেছেন, তার অনেক লেখাপত্র, আমি যাচ্ছি না সেসবে, কিন্তু যে বইটির কথা আমি বলতে চাইছি সেই বইটির নাম হচ্ছে স্টাডিজ ইন গান্ধীজম। স্টাডিজ ইন গান্ধীজম অর্থাৎ নির্মল বাবু এই স্বীকৃতিটা তো দিয়েছেন যে গান্ধীবাদ বলে কিছু একটা আমরা ধরে নিতে পারি, গান্ধীবাদ বলে কিছু একটা শুধু দেশে নয়, আমরা ফিলিপ স্প্র্যাটের কাছে পেয়েছি গান্ধীজম শিরোনামে একাধিক ভলিউম আমরা পেয়েছি। তো সেইটা দিয়ে আমরা বলতে পারি যে বিভিন্ন বইপত্র গান্ধীবাদ এই শিরোনামে প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, ইন্টারেস্টিংলি এনাফ আমরা অনেকে এত বেশি তাত্ত্বিক সংকীর্ণতায় ভুগি, তাত্ত্বিক কথাটা এখানে বলা আমার উচিত হচ্ছে না, এত রাজনৈতিক সংকীর্ণতায় আমরা ভুগি যে আমি একটা ধারণায় বিশ্বাস করি মানে বিরোধী ধারণার কোনো সারবত্তা অস্তিত্বকে স্বীকার করতে প্রস্তুত নয়। তাদের সম্পর্কে আমার একটা সকরুণ অভিব্যক্তি এটাই যে তারা নিজে যেটা বিশ্বাস করেন বলে দাবি করেন সেটাও তারা জানেন না, অন্যদেরটা তো জানেনই না, তারা নিজে যেটা বিশ্বাস করেন বলে দাবি করেন সেটা নিয়েও তাদের কোনো পড়াশোনা নেই। কেননা যদি থাকতো তাহলে তারা বিরুদ্ধ মতগুলোকে অনুশীলন করার চেষ্টা করতেন। যাই হোক, সে গালাগালি দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিরুদ্ধ মতাবলম্বী, বিরুদ্ধ কোট আনকোট লেখনির মধ্যে দিয়ে আমি এই প্রসঙ্গে বিশেষ করে কিছু মার্কসিস্ট থিঙ্কারদের বইপত্রের নাম আমার বইতে মেনশন করেছি, যেখানে একেবারে এম এন রায়, আর পি দত্ত থেকে শুরু করে এসে ডাঙ্গে, নাম্বুদিরিপাদের বিখ্যাত বই, ইএমএস নাম্বুদিরিপাদের বিখ্যাত বই গান্ধী অ্যান্ড দ্য ইজম, হীরেন মুখোপাধ্যায়ের বই গান্ধীজি এ স্টাডি, কিংবা নরহরি কবিরাজের লেখা বই গান্ধী নেহেরু থ্রু দি মার্কসিস্ট আইজ, এরকম বেশ কিছু মার্কসিস্ট থিঙ্কারদের যে লেখাও পত্র আমি উল্লেখ করেছি। এখানে প্রসঙ্গত তাদের নাম উচ্চারণের ক্ষেত্রে আমার বলার একটাই যে আসলে গান্ধীর চিন্তার থেকে বিপরীত মেরুতে যারা অবস্থান করেন তারাও ঘটনাচক্রে গান্ধীবাদ তার অস্তিত্বকে তারা স্বীকৃতি দিয়েছেন। তাই এখন আমরা গান্ধীবাদ যে একটা চিন্তা প্রণালী এটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে হয় না। নেক্সট প্রশ্ন আমাদের, হোয়াট আর দ্য বেসিক ইস্যুজ ইনভলভড ইন গান্ধীজম? গান্ধীবাদের মধ্যে বেসিক ইস্যু কোনগুলো নিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনাকে এগোতে পারি? এখানে খুব সাধারণভাবেই গান্ধীজির
যে ধারণাগুলো আমাদের বেশি প্রচলিত এবং কম অনুশীলনের মধ্যে আসে, অর্থাৎ ওগুলো আমাদের সব জানা কথা, ও তো আমরা সব জানি। এই অ্যাপ্রোচটাই খুব গোলমাল করে। আমরা অনেক কিছু জানি না, এইটা জানাটা সব থেকে বেশি জরুরি। তো যে ভ্যালুস গুলো গান্ধীবাদের মধ্যেকার আমাদের কাছে বারবার অনুশীলনে আসা দরকার, তার মধ্যে কনসেপ্টস অফ সত্যাগ্রহ, সত্য যোগ আগ্রহ, সর্বোদয়, সর্ব যোগ উদয়, রাইজ অফ অল, নন ভায়োলেন্স, স্বরাজ, এই যে কি ওয়ার্ডস ইন গান্ধীজম, এগুলো না জানলে তো গান্ধীকে জানা যাবে না। তা এগুলোকে জানা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এর সঙ্গে অসংখ্য তাত্ত্বিক প্রশ্ন জড়িয়ে আছে। সেই তাত্ত্বিক প্রশ্নগুলোকে আনভেইল করা দরকার। এক একটা কনসেপ্ট নিয়ে এক একটা পৃথক আলোচনা হতে পারে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে এই ধ্যান ধারণাগুলো ছড়িয়ে আছে গান্ধীজির নিজের লেখা 100 ভলিউমের মধ্যে। তা আমি এই পরামর্শ ছাত্রছাত্রীদের দিচ্ছি না যে গান্ধীজিকে বুঝতে গেলে তোমাকে ওই 100 ভলিউমই পড়তে হবে, নট দ্যাট। কিন্তু মে আই বি অ্যালাউড টু প্রেসক্রাইব ওয়ান সিঙ্গল পাম্পলেট, একটা ছোট্ট পুস্তিকা কি আমি তোমাদের রেফার করতে পারি, যেখানে গান্ধীজির এই সমস্ত বিষয়গুলো, তার চিন্তার যে মূল কথা, যেটা আমি পড়িনি স্যার, আমি গান্ধী সম্পর্কে অনেক কিছু জানি, আমি অনেক পড়েছি স্যার, এটা বলা বাতুলতা। যেটা এসেনশিয়াল রিডিং অন গান্ধী, সেইটাকে পড়তে বলবো, সেইটা হচ্ছে হিন্দ স্বরাজ। জাস্ট বিলেত থেকে দক্ষিণ আফ্রিকায় জলপথে যাওয়ার সময় জাহাজে বসে মাত্র কয়েক দিনে এই কথাটা লেখা হয়েছিল 1908 সালে। তা 1921 সালে 30 সালে এসেও তিনি বলছেন যে, এমনকি 40-এর দশকে এসে বলছেন যে মাই কনভিকশনস আর ইভেন ডিপার, যে আমি সে সময় যা বলেছিলাম আজও আমি তাই বলছি, আজকে বরং আমি যোগ করছি যে আমার বিশ্বাস এইগুলোর প্রতি আরো আরো গভীর হয়েছে। এ যুগের বিখ্যাত সোশ্যাল সায়েন্টিস্ট পার্থ চট্টোপাধ্যায়, না মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নন, সমাজ বিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায়, তিনি লিখছেন যে এটাই হচ্ছে এমন একটা এসেনশিয়াল ডকুমেন্ট যার মধ্যে গান্ধী ভাবনার মূল বিষয়গুলো সূত্রাকারে উপস্থাপিত হয়েছে। It is the exposition of all the fundamental aspects of Gandhian thoughts. আমি বলবো যে এইটা যদি আমরা আমাদের ক্ষেত্রেও এসেনশিয়াল রিডিং হিসেবে গ্রহণ করি, তাহলে উই মে হ্যাভ সাম টেস্ট অফ গান্ধিয়ান থটস ইন ইটস এসেন্স। এর সঙ্গে যদি আমি যোগ করতে পারি তার অটোবায়োগ্রাফিটা, এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, তাহলে আমরা এসে যেতে পারি তার ভাবনার কেন্দ্রে। তো এইটা আমি বলেছি যে বিশদে যাওয়ার সুযোগ আমাদের নেই, তবে তার কয়েকটা সেগমেন্ট নিয়ে আমি কথা বলবো। এইখানে এসে যায় তার দার্শনিক ভাবনার প্রশ্নটা, ফিলোসফিক্যাল বেসিস অফ গান্ধিয়ান থটস। তা সেটা নিয়ে অনেক কথা বলার আছে, আমি শুধু এক কথা, কারণ ইতিমধ্যে আমার ঘড়ি দেখাচ্ছে আমি অনেক দূরে গিয়ে গেছি। সেই একটি কথা কি? সেই একটি কথা হচ্ছে যে আমরা রাজনীতিতে লক্ষ্যটা নিয়েই ভাববো, না লক্ষ্য অর্জনের উপায়গুলো নিয়েও ভাববো? আমার লক্ষ্যটা ভালো হলেই কি আমরা
চলতি ইংরেজিতে অনেক সময় বলি বাই হুকস অর বাই ক্রুকস আই মাস্ট ডু ইট। তার মানে হচ্ছে উই বদার ভেরি লিটল অ্যাবাউট দ্য মিনস। লক্ষ্য অর্জনের উপায়ের ভালো মন্দ নিয়ে আমরা কম ভাবি। আমরা বরং ম্যাকিয়াভেলিয়ান ম্যাক্সিমে বেশি পরিচিত, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। লক্ষ্য যদি ভালো হয় তাহলে ভালো কাজের জন্য যে কোনো পথ তুমি গ্রহণ করতে পারো, ম্যাকিয়াভেলি তার প্রিন্সকে বলেছিলেন। আনলাইক ম্যাকিয়াভেলি, গান্ধীজি কি বলছেন? গান্ধীজি বলছেন না এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। গান্ধীজি বলছেন যে পিওরিটি অফ বোথ দ্য এন্ডস অ্যান্ড মিনস। তোমার লক্ষ্যটা পবিত্র হলেই হবে না, ভালো হলে হবে না, তোমার মিনসটাও ভালো হতে হবে। হিংসার পথ দিয়ে তুমি একটা ভালো কাজ করবে এটা হবে না, তোমার পথটা অহিংসা হতে হবে। তাহলে এই জায়গাটা থেকেই গান্ধীর দর্শন ভাবনার অন্যান্য সেটগুলো আমাদের আসে। আমি তিনটে কথা তোমাদের গিট দিতে বলবো। একটা হচ্ছে কনসেপ্ট অফ মোরালিটি ইন পলিটিক্স, রাজনীতিতে নৈতিকতার প্রশ্ন। আমি মনে করি রেলেভেন্স এখানে বেশি যে আজকে যখন নৈতিকতা বর্জিত রাজনীতির নগ্ন প্রকাশ, নগ্ন উল্লাস আমাদের চারিদিকে, তখন গান্ধীজিকে নতুন করে পড়তে হবে কনসেপ্ট অফ মোরালিটি ইন পলিটিক্স। গান্ধীর কনসেপ্ট অফ রিলিজিয়ন আমাদের কাছে নতুন করে পড়ার দরকার আছে, যেখানে দাঁড়িয়ে তার মধ্যেকার যে উদারতার যে আবেদন, টলারেন্সের যে আবেদন, সেই আবেদনটাই বড় আকারে আমাদের সামনে এসেছে। এখানেই তার আইডিয়াল স্টেটের ধারণা আমাদের সামনে নিজেকে মেলে ধরেছে। সেই আইডিয়াল স্টেটটাকে আমরা ভুল ব্যাখ্যা করে থাকি। ঘটনাচক্রে রাম ও রাজ্য কথাটা তিনি ব্যবহার করতেন, করতেন। তা রাম রাজ্য মানে হিন্দু রাজ্য নয়, তিনি নিজে লিখে গেছেন যে ইউ মে অলসো বি কল্ড অ্যাজ খুদাই রাজ, ইউ মে অলসো বি কল্ড অ্যাজ খুদাই রাজ। এটা খোদার রাজ্যও বলতে পারো, অসুবিধে কিছু নেই। তাহলে রাম রাজ্য হিন্দু রাজ্য নয়, এটা খোদার রাজ্যও হতে পারে। আসলে হি ড্রিউ দি কনসেপ্ট। আমি ঠিক ভুল বিতর্ক করতে যাব না। আমি নিজে মনে করি না যে রামচন্দ্র যা কাজকর্ম করে গেছেন সব ভালো কাজ করে গেছেন। নিজের স্ত্রীর প্রতি তিনি সুবিচার করেননি, এটা আলাদা বিচার্য বিষয়। তিনি গুহক চণ্ডালের যে নানা ধরনের ইতিহাস আছে, শূদ্রের বেদ পাঠের বিষয়ে তার বিভিন্ন নেতিবাচক কথাবার্তা আছে, আমি সেসবে যাচ্ছি না। কিন্তু প্রজানুরঞ্জক রাজা হিসাবে রামের একটা ধারণা আমাদের মহাকাব্য আমাদের দিয়েছে। গান্ধীজি সেখান থেকে রামরাজ্যের ধারণা আছে। সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে ভালো, যা প্রজার পক্ষে কাজ করে, প্রজার হয়ে কাজ করে, প্রজার মনোরঞ্জনের জন্য কাজ করে। এইভাবেই আইডিয়াল স্টেটের ধারণা তিনি গ্রহণ করেছেন। কিন্তু প্রজার কাজ অন্য কেউ করে দেবে না প্রজার কাজ প্রজা নিজে করবে? লাখ টাকার প্রশ্ন। পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি কি বলছে? হিংসরাজে আছে। আমি বলে একটু ঠোকর খেয়েছিলাম দূরদর্শন কর্তৃপক্ষের কাছে, স্যার এই কথাটা না বললেই পারতেন। আমি বললাম আমি তো বলিনি, ওটা গান্ধীজি বলেছেন হিংসরাজে আছে। কি? যে পার্লামেন্ট মে বি কম্পেয়ার্ড উইথ এ প্রস্টিটিউট অর এ স্টেরাইল পারসন। যখন যে দল ক্ষমতায় থাকে পার্লামেন্ট তার। পার্লামেন্ট কোনো ভালো কাজ করেনি, কখনো করেনি। কোনো মন্দ কাজও সে করতে পারে না। কেন? না, সে তো নিজে কোনো কাজ করে না। তাহলে এখন মোদিবাবু যা বলবেন আমাদের পার্লামেন্ট তাই করবেন?
বিকজ মোদিবাবু হ্যাজ এ মেজরিটি। রাজ্যের ক্ষেত্রে দিদি যা বলবেন বিধানসভা তাই করবে, কারণ শি গট দ্য থাম্পিং মেজরিটি। তাহলে ইট ইজ নট ডেমোক্রেসি, ইট ইজ পার্টিক্রেসি, গান্ধীজি আমাদের বলছেন। তাহলে কি চাই? স্বরাজ। তাহলে তোমার পক্ষে কেউ করে দেবে তা নয়, তোমার শাসন প্রক্রিয়াটা তোমার নিজের হাতে আসবে, দ্যাট ইজ স্বরাজ। এইবার থিওরিটিক্যালি স্বরাজ কি এ বলতে গেলে তো আরো 1 ঘন্টা আমাকে দিতে হবে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলি যে গান্ধীজির স্বরাজ ভাবনা একটা বড় তাত্ত্বিক দার্শনিক ভিত্তিভূমিতে প্রতিষ্ঠিত। ব্রিটিশ তাড়ানো সমান স্বরাজ নয়। ব্রিটিশ চলে গেলেই স্বরাজ আসবে, গান্ধীজি নেভার থট ইট। গান্ধীজি স্বরাজকে দুটো ভাগে ভাগ করেছেন, আমি খুব সংক্ষেপটাই বলছি, এবং তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি নরমপন্থী, কি গরমপন্থী, কি চরমপন্থী, কি মার্ক্সবাদী, সবার থেকে তার পার্থক্য ছিল। তিনি বলছেন স্বরাজ দুটো পার্টে বুঝতে হয়। একটা হচ্ছে যে সেলফ রুল, স্বরাজের সহজ ইংরাজি হচ্ছে সেলফ রুল, স্বরাজ। এর দুটো অংশ, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলফ রুল, একটা হচ্ছে কালেকটিভ সেলফ রুল। ইন্ডিভিজুয়াল সেলফ রুলটা আবার কি জিনিস? তুমি কি নিজেকে স্বাধীন মনে করো? লুক অ্যাট ইউ, লুক অ্যাট ইউ। আরে বিবেকানন্দ লিখেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আর রবীন্দ্রনাথ লিখেছেন আপনাকেই জানা আমার পোড়াবে না। কখনো নিজেকে জানার চেষ্টা করেছো? তুমি নিজে কি স্বাধীন, নাকি তুমি ইন্দ্রিয়ের বশীভূত? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য তোমাকে সবসময় বিপদগামী করতে উদ্যত। তোমার ইন্দ্রিয়র জয় যদি তুমি না করতে পারো, তোমার ইন্দ্রিয়কে যদি তুমি বশ করতে না পারো, তুমি কিসের স্বাধীন? তুমি স্বাধীন তখনই যখনই তোমার আত্মোপলব্ধি হবে, সেলফ রিয়ালাইজেশন হবে, তুমি যখন এগোতে পারবে। তোমার অগ্রগমনের পথে দৃঢ় পদক্ষেপ রাখতে হবে। স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে রিয়ালাইজেশন অফ সেলফ, আত্মানং বিদ্ধি, বিবেকানন্দের কথায়। তাহলে তোমার মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা, সেই সম্ভাবনার বিকাশের নাম হচ্ছে স্বাধীনতা। তাই ইন্ডিভিজুয়াল লেভেলে নিজের সঙ্গে নিজের লড়াই হচ্ছে স্বাধীনতার লড়াই। তার জন্যই তোমার চাই প্রার্থনা, তার জন্য চাই প্রায়শ্চিত্ত, তার জন্য চাই আত্মশুদ্ধি, আরো কত কিছু প্রকরণ। এরপরে আসে কালেকটিভ সেলফ রুলের প্রশ্ন, যৌথ জীবনে স্বাধীনতা। এই যৌথ জীবনের স্বাধীনতার প্রশ্নেই তিনি নেমে আসছেন গ্রাম স্বরাজের ধারণায়। 20% sitting at the center and decide for yourself. That is not freedom, that is not independence, that is not liberty, that is not also democracy. তাহলে এই জায়গা থেকে ব্রিটিশ তাড়ালেই স্বরাজ আসে, গান্ধীজি তা মনে করছেন না। তাহলে এইখানে তিনি তার গ্রাম স্বরাজের ধারণা তিনি আমাদের সামনে উত্থাপন করছেন, এবং এখানে স্টেট এবং ডেমোক্রেসি সম্পর্কে গান্ধীজির ধারণা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এবং এখানে খুব আশ্চর্যজনকভাবে গান্ধীজির সঙ্গে মার্ক্সেরও একটা মিল খুঁজে পাই। মার্ক্স বলছেন রাষ্ট্র দমন পীড়নের যন্ত্র, আর গান্ধীজি বলছেন রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধিকে আমি ভয়ের চোখে দেখি, কারণ রাষ্ট্র একটা হৃদয়হীন যন্ত্র। এই রাষ্ট্র যদি কোনো ভালো কাজও করে, গান্ধীজি বলছেন, তিনি লিখছেন যন্ত্রের কাছ থেকে আমরা অনেক সময় ভালো কাজ পাই, কিন্তু তখনও সেটা কিন্তু যন্ত্রই, অন্য কিছু নয়। সুতরাং রাষ্ট্র এবং গণতন্ত্র সম্পর্কেও তার একটা আলাদা ধারণা আমাদের আসছে। এর সঙ্গেই এসে যায় গান্ধীজির অর্থনৈতিক যে ধ্যান ধারণার প্রশ্ন, এবং এই অর্থনৈতিক ধ্যান ধারণার প্রশ্নে তার রিকনস্ট্রাকশনের ধারণা বা কনস্ট্রাকটিভ প্রোগ্রামের ধারণা সম্পর্কে আমাদের কম বেশি ওয়াকিবহাল হতে হয়।
সেসব আলোচনায় না গিয়ে আমরা বলি যে গান্ধীজির উন্নয়ন সম্পর্কিত যে বিকল্প, এই বিকল্পটা কিন্তু হচ্ছে সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল। ইভেন সেই মানুষটা যিনি যেন গান্ধীর আবির্ভাবের অনেক আগের থেকে, তার লেখাপত্র পড়লে বোঝা যায়, এই রকম একজন মানুষের জন্য পথ চেয়েছিলেন। আমার সেই গানের কথা মনে পড়ে, কতদিন, একেবারে ভিন্ন প্রসঙ্গের গান, কতদিন যে বসেছিলেন পথ চেয়ে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে। গান্ধীজির আগমনের অনেক অনেক আগে এমন এমন চরিত্র রবীন্দ্রনাথ সৃষ্টি করছেন, তা যেন গান্ধীজির আগমন বার্তাকে ঘোষণা করছে। প্রমথনাথ বিশি একটা অনবদ্য লেখা, আমার বইতে আমি বিস্তারিত ভাবে লিখেছি বিশির কথা, তা একটা অনবদ্য লেখা তিনি তৈরি করেছেন, বিশ্বভারতী পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল, যে গান্ধীর আসার অনেক আগেই থেকেই যেন গান্ধী রবীন্দ্রনাথের পারস্পরিক সম্পর্ক, তিনি যেন সেই মানুষের জন্য পথ চেয়ে অপেক্ষা করছিলেন। আর সেই মানুষটা সঙ্গে একটা পত্র যুদ্ধ হয়ে গেল। কি? রবীন্দ্রনাথ লিখলেন সত্যের আহ্বান নাম দিয়ে প্রবন্ধ, বললেন বিধাতা আপনার কণ্ঠে ডাকবার শক্তি দিয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আপনি ডাক দিলেন একটা মাত্র ক্ষেত্রে, চরকার নাম করে। এই চরকার অনুবর্তনে আমরা কি সেই আবহমান কালের সেই ডাক খুঁজে পাবো? সংশয় প্রকাশ করলেন রবীন্দ্রনাথ। অতএব গান্ধীজির যে অল্টারনেটিভ স্কিম অফ ডেভেলপমেন্ট, সেই অল্টারনেটিভ স্কিম অফ ডেভেলপমেন্ট হাইলি ডিবেটেবল। সত্যি সত্যি ইন দ্য এরা অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার যে এমফাসিস অন স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ, তার যে তথাকথিত স্বনির্ভর অর্থনীতির যে ডাক, সেই ডাক কতটা রেলেভেন্ট? আয়ত সর্বস্ব সাহা, রবীন্দ্রনাথ প্রশ্ন তুলেছেন, এটা কিন্তু হাইলি ডিবেটেবল। এখানেই খুব বিনয়ের সাথে আমি বলে রাখি, সময় নেই আমার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাষায় যাকে আমরা বলি আত্মশক্তির উদ্বোধন, আর গান্ধীজির ভাষায় যাকে আমরা বলি স্বনির্ভরতা, এ দুইয়ের মধ্যে গভীর মিল যেমন আছে, এ দুইয়ের মধ্যে অমিলের জায়গাটাও কিন্তু কম নেই, এটাও আমাদের বুঝতে হয়। অম্লান দত্ত খুব সঠিকভাবে বলেছেন যে আসলে পার্থক্যটা হচ্ছে ঝোঁকের পার্থক্য। এই ঝোঁকের পার্থক্যটা আমাদের বুঝতে হয়। রবীন্দ্রনাথকে আমরা দূরে সরিয়ে রেখে দিয়েছি। আমার আরেকটা বইতে আমি বলেছি, গত সপ্তাহে বইটা প্রকাশ হয়েছে, সমাজ চিন্তক রবীন্দ্রনাথ, যে আমরা তাকে দূরে সরিয়ে দিয়েছি, যে ও যেন একটা গান বাজনার জগতের লোক, একটা দাঁড়িয়ালা লোক, তাকে পুজো করা যায়, তাকে জীবনে গ্রহণ করা যায় না, এইভাবে আমরা রবীন্দ্রনাথকে নির্বাসিত করে রেখেছি। কিন্তু কর্মে ও কথায় তিনি আত্মীয়তা স্থাপন করতে চেয়েছেন মানুষের সঙ্গে। তিনি শুধু গান লেখেননি, তিনি শুধু নাটক লেখেননি, তিনি একটা বিরাট কর্মযজ্ঞ, তার উদাহরণ আমাদের সামনে রেখে গেছেন শিলাইদা, সাজাদপুর, প্রতিসর থেকে শুরু করে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনে। শ্রীনিকেতনের নামটা কি ছিল জানেন? এলমাস নাম দিয়েছিলেন, এলমাস নাম দিয়েছিলেন ইনস্টিটিউট অফ রুরাল রিকনস্ট্রাকশন। রবীন্দ্রনাথ লিখলেন, আমরা তো গ্রাম বাংলার শ্রী ফেরাবার জন্যেই এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এলমাস ভাই, তোমার নামটা বড় পোশাকি হয়েছে, আমরা এটাকে শ্রীনিকেতন বলতে পারি না? এলমাস সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নিয়ে বললেন যে আপনি সঠিক কথাটা বলেছেন, আপনার নামটি শিরোধার্য। এলমাস লিখলেন একটা দীর্ঘ প্রবন্ধ যার নাম হচ্ছে পোয়েট অ্যান্ড দ্য প্লাউম্যান। রবীন্দ্রনাথ যেন লাঙল হাতে কৃষক, তার নতুন এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে কৃষি এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে তিনি নিজে বিপুল এক্সপেরিমেন্টের নজির আমাদের সামনে রেখে গেছেন। আমরা শান্তিনিকেতন, শ্রীনিকেতন তো হাওয়া খেতে যাই, বেড়াতে যাই, কখনো কি ভেবেছি এক্স্যাক্টলি
what were his mission here. তা এই শ্রীনিকেতন পর্বে এসে মনে রাখতে হয়, গান্ধীজিকে ছোট না করে বলছি, গান্ধীজি অনেক পরে শুরু করেছেন, রবীন্দ্রনাথ অনেক আগে শুরু করেছেন। তাই হি ওয়াজ দ্য রিজার্ভায়ার অফ এক্সপিরিয়েন্স। তাই দুজনের মধ্যে এটা নিয়ে তুলনা করা যায়, এটা নিয়ে কথোপকথন করা যায়, ডায়ালগ ওপেন করা যায়, তাহলে আমরা গান্ধীজিকেও বুঝতে পারবো, রবীন্দ্রনাথকেও বুঝতে পারবো। এবং ডিবেট গুলো কোথায়, ইস্ট ওয়েস্টের মধ্যে ডিবেট, পূর্ব পশ্চিমের মধ্যে ডিবেট। হ্যাঁ, গান্ধীজিও জানলা খুলে রাখতে বলেছেন, রবীন্দ্রনাথও লিখেছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সঙ্গে আমারও। কিন্তু এ দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটাও আমাদের বোঝা দরকার। তা যাই হোক, এখানে আমরা যেটা বলতে চাইলাম যে এইগুলো হচ্ছে গান্ধীবাদের মূল বিষয়, যে বিষয়গুলো নিয়ে আজকে বিশেষ করে ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন নতুন করে আমাদের বিচার বিশ্লেষণ করার জায়গা তৈরি হয়েছে। আজকের দিনে আমি খুব সুনির্দিষ্টভাবে বলতে চাইছি যে এটা আমাদের কাছে স্ববিরোধ মনে করলে কিছু করার নেই। একদিকে আমরা বিশ্ব গ্রামের কনসেপ্টকে সামনে আনছি, গ্লোবাল ভিলেজের কথা বলছি, আমরা কি লোকাল গভর্নমেন্টকে নতুন ভাবে ভাবছি না? তা ভারতবর্ষে যখন লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে আমরা নতুন ভাবে গড়ে তুলতে চাইছি, তখন কি গান্ধিয়ান ইনসাইটস সেগুলো আমাদের কাজে আসবে না? হতে পারে বাস্তব পরিস্থিতির ব্যতয় ব্যতিক্রম ঘটে গেছে সময়ের হাত ধরে, কিন্তু বেসিক আইডিয়ার নিয়ে নতুন ভাবে বিচার বিশ্লেষণের যে জায়গা, সেই বিচার বিশ্লেষণের জায়গা তৈরি হবে না? আমাদের রুরাল গভর্নমেন্টের এক্সপিরিয়েন্সে শুধু নয়, আমাদের সামগ্রিক রাজনৈতিক কর্মধারার ক্ষেত্রে পরিবেশ আজকের দিনে নতুন ভাবে এসেছে। হ্যাঁ, গান্ধীজি পরিবেশবিদ ছিলেন কিনা সেটা নিয়ে ডিবেট করতে পারেন, করুন না, কিন্তু গান্ধীজি একটা কথা বলে গেছিলেন, আজকের দিনে তার প্রাসঙ্গিকতা আছে কিনা আপনাকে ভাবতে হবে। কি বলেছেন? দিস আর্থ হ্যাজ গিভেন আস এনাফ টু মিট আওয়ার নিডস, but it is too little to meet our grades. Let me repeat. This earth has given us enough to meet our needs, but it is too little to meet our grades. আমাদের প্রয়োজন মেটানোর মতো সম্পদ এই পৃথিবী আমাদের অনেক দিয়েছে, কিন্তু আমাদের সীমাহীন লোভের তুলনায় তা কিন্তু অতি সামান্য। তাই আমাদের লোভ আজকে আমাদের প্রকৃতিকে ধর্ষণ করেছে এবং আজকে একটা বিপজ্জনক জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাহলে when we are dealing with the environmental discourses of the 21st century, আমরা গান্ধীজিকে নতুন করে ভাববো না? ask yourself, আমাদের গান্ধীজিকে নতুন করে ভাবতে, গ্রহণ বর্জনের প্রশ্নটা কিন্তু পরে, কিন্তু ভাবতে হবে কিনা, আলোচনাটা করতে হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আজকে যখন রাজনীতি থেকে মোরালিটি বিদায় নিয়েছে, তখন ভ্যালু বেসড পলিটিক্স, আজকে এটা বিশ্বাস করে না মানুষ। এটা কষ্ট হয় ভাবতে যে রাজনৈতিক নেতারা চোর হবে, এটাকে মানুষ স্বাভাবিকভাবে ধরে নিয়েছে। মানুষ ভুলে গেছে যে দলমত নির্বিশেষে আমাদের দেশে, আমাদের এই ভারতবর্ষে, we were very rich in terms of our leaders. এমন নেতা আমরা পেয়েছি। অমর্ত্য সেন খুব সঠিকভাবে লিখেছেন যে রাজনীতিতে এটা অমর্ত্য সেন লেখেননি, এটা রাম গুহ লিখেছেন, যে দুটো অল্টারনেটিভ আছে, হয় রাজনীতির স্বার্থে তোমাকে সবকিছু দিয়ে দিতে হবে, অথবা রাজনীতি থেকে সবকিছু যা পারা যায় তোমাকে লুটে পুটে গ্রহণ করতে হবে। তো কোনটা ঠিক? আজকে দ্বিতীয়টার প্রাধান্য, যে রাজনীতিতে লোকে নাকি দিতে আসছে না, সব নিতে আসছে। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে মোরালিটি ইন পলিটিক্স কোন মেসেজ আমাদের দিচ্ছে, এটার জন্য কি আমাদের গান্ধীর দিকে ফিরে তাকাতে হবে না? রাজনীতি মানেই হিংসা,
রাজনীতি মানেই অর্থ, রাজনীতি মানেই ভোগ, এই জায়গাটা দাঁড়িয়ে গান্ধীজিকে আমাদের নতুন করে ভাবার দরকার আছে। তাহলে আজকের দিনে সারা পৃথিবী জুড়ে যে রাজনীতির আবহটা তৈরি হয়েছে তাতে মানুষের কিন্তু একটা শ্বাসরোধকারী একটা অবস্থায় তৈরি হয়েছে। এই জায়গাটা দাঁড়িয়ে আমরা গান্ধীজির ক্রিটিক যদিও তৈরি করতে পারি, সেটাও কিন্তু দরকার। তাই থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি যে দিক থেকে আমি বিষয়টা দেখি, আমি থিওরিটিক্যালি বলেছি আজকের দিনে নতুন যে তাত্ত্বিক প্রবাহ আমাদের সামনে এসেছে তাতে গান্ধীকে নতুন করে বিশ্লেষণ করার, অ্যাজ পোস্ট কলোনিয়াল থিঙ্কার, অ্যাজ পোস্ট মডার্ন থিঙ্কার, নতুন ভাবে পুনরাবিষ্কারের জায়গা হয়েছে। ফ্রম প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ টু গান্ধীজিকে নতুন ভাবে দেখার সুযোগ আমাদের সামনে এসছে। তাই আমি এটাই বলতে চাই যে ইন দ্য 21st century it is not only necessary to reinvent the Gandhian spirit simply to establish its relevance for the day, but also we need for further exploration of Gandhism to understand his approach to human civilization and its fate in the 21st century. একবিংশ শতাব্দীতে মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত তাদের কাছে গান্ধীর পুনর্পাঠ, তার আলোচনা, তার পুনরালোচনা, তার সমালোচনা এগুলো বোধ করি খুব জরুরি। আমি একটু বেশি সময় নিলাম, সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। তোমাদের যে প্রশ্ন আছে সেটার উত্তর দিতে আমি প্রস্তুত রয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই বলি, গান্ধী সম্পর্কে আলোচনার এটাই সূচনা, এটা শেষ নয়। কোন কোন দিকগুলো আমরা দেখব সেটাই আমি আমার আলোচনায় বলতে চেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কিছু প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই যে মানবেশ যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নটা কিন্তু মানে সরি টু সে খুব একাডেমিক কোশ্চেন নয় আর কি। কেন একাডেমিক কোশ্চেন নয় এটা বলছি যে গান্ধী এবং মার্কস উভয়ের মধ্যে গ্রহণ বর্জনের প্রশ্নে আমি যাব না, ওটা রাস্তার প্রশ্ন। এখন প্রশ্নটা হচ্ছে যে দুটো জায়গাতেই আলাদা আলাদা লজিক রয়েছে। তুমি এর কোনো সর্বজনীন উত্তর হয় না। তোমার কোনটা পছন্দ, কেন পছন্দ, ইউ উইল হ্যাভ টু ডিসাইড। অতএব এই প্রশ্নের উত্তরে আমি যাব না। যে দুজনে আলাদা আলাদা পথ, এটা সম্পর্কে তুমি সচেতন জেনে আমার ভালো লাগছে, কিন্তু দুজনের ফিলোসফিক্যাল বেসিসটাই সম্পূর্ণ আলাদা এবং তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি আবেদন রাখবে এ সম্পর্কে সর্ববাদী সম্মত কোনো মতামত হয় না। আমার ব্যক্তিগত মতামত নিশ্চয়ই আছে, সে মতামতের জায়গা এটা নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার, পরবর্তী প্রশ্ন মানবেশ রয় করেছে। গড ট্রুথ গোল লাইফ। এখন এই গোল লাইফ আমি বুঝতে পারলাম না, কিন্তু এখানে একটা জিনিস বলি যে এটা সম্পর্কে কিছু কথা বলা যেতেই পারে। সেটা হচ্ছে যে গান্ধীর ভাবনায় এই যে তুমি এটাকে কি ওয়ার্ড বলছো, এটাকে অন্যভাবে প্লেস করা যেত, ওকে তুমি তোমার মতো করেছো। তা এখানে ট্রুথ ইজ দ্য কি ওয়ার্ড, ট্রুথ ইজ দ্য কি ওয়ার্ড। এখানে গড না বলে তুমি হয়তো রিলিজিয়ান বললে এটা বেটার হতো। হ্যাঁ, তা আমি তিনটে কিওয়ার্ডকে, তোমার দেওয়া কিওয়ার্ডকে অন্যভাবে প্লেস করেছি, তুমি খেয়াল করেছো কিনা জানি না। সেটা হচ্ছে রিলিজিয়ান, মোরালিটি অ্যান্ড ট্রুথ, বা উল্টো করেও বলতে পারো ট্রুথ, রিলিজিয়ান অ্যান্ড মোরালিটি। এই তিনটেকে তিনি প্লেস করেছেন। আসলে
এই তিনটের মধ্যে গান্ধীর চিন্তায় কেন্দ্রীয় শব্দটা কিন্তু হচ্ছে ট্রুথ, এটা আমি বলেছি। এবং এটা তিনি ডিরাইভ করেছেন তার নিজস্ব হিন্দুত্বের ব্যাখ্যার মধ্যে দিয়ে। অতএব ইট ইজ নট ডিভোর্সড ফ্রম রিলিজিয়ন। রিলিজিয়ন থেকে বা তোমার ভাষায় গড, তার থেকে এটা যে আলাদা তা নয়। কিন্তু আমি যদি তোমার ভাষাটাও যদি গ্রহণ করি, তাহলেও আমি বলবো যে এখানে এই গড বলতে উনি কিন্তু একটা লার্জার পার্সপেক্টিভ তিনি গ্রহণ করেছেন, যদিও তিনি তার এসেন্সটা হিন্দুত্ব থেকেই গ্রহণ করছেন। এই লার্জার পার্সপেক্টিভটা বলতে গিয়ে যে গান্ধীজির গড হিন্দু গড অ্যান্ড গডেসেস থেকে অন্য ধর্মের গড অ্যান্ড গডেসেস এর মধ্যে ফারাক তৈরি করে না। তিনি লিখছেন, গান্ধীজি লিখছেন যে রিলিজিয়ন ইজ লাইক এ ট্রি। আসল ধর্মটা হচ্ছে একটা বড় গাছের মতো। And different religions represent its different branches. Different religions represent its different branches. As the tree has its own roots and branches, just like religion also has a different branches. তিনি আরো ব্যাখ্যা করে বলছেন যে এর মধ্যে কোনো একটা ব্রাঞ্চ তাকে পারফেক্ট বলা যাবে না। এইটা কিন্তু গান্ধীর চিন্তায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে নো ব্রাঞ্চ ইজ পারফেক্ট অ্যামং দোজ। এভরি রিলিজিয়ন হ্যাজ সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ হিজ ওন। যেটার সঙ্গে সত্য হচ্ছে ছাঁকনি, সত্যটা হচ্ছে ছাঁকনি, সেটা দিয়ে ফিল্টার করতে হবে। যে কোনো ধর্মই ত্রুটি মুক্ত নয়, গান্ধীজি বলছেন, ইনক্লুডিং হিন্দুইজম। তো তিনি বলছেন ইট ইজ মেয়ার ইগনোরেন্স, ইট ইজ মেয়ার ইগনোরেন্স টু ট্রিট ওয়ানস ওন রিলিজিয়ন অ্যাজ পারফেক্ট অ্যান্ড আদার্স অ্যাজ ইমপারফেক্ট। নিজের ধর্মটাকে সঠিক এবং অপরের ধর্মটাকে বেঠিক, একথা বলাটাকে গান্ধীজি বলছেন অজ্ঞতা। এই অজ্ঞতা দূর করার জন্যই তিনি এক্সচেঞ্জেসের কথা বলছেন, রিলিজিয়াস এক্সচেঞ্জেসের কথা বলছেন, বিভিন্ন ধর্ম মতের মধ্যে সংলাপ তৈরি করার কথা তিনি জোর দিয়ে বলতে চাইছেন। এবং এখান থেকেই তার গাইডিং প্রিন্সিপল হচ্ছে মোরালিটি, ভ্যালু। তো এইখানে আমি তার ওই সত্যাগ্রহের কথা যেমন বলতে পারি, তার সর্বোদয়ের কথাও বলতে পারি। তিনি যখন আমি যাইনি ভিতরে, একদম পরে সুযোগ হলে যাব, সত্য আগ্রহের কথা তিনি বলছেন। তার ডিভোশন টু ট্রুথ, কথাটা লক্ষ্য করো, ডিভোশন টু ট্রুথ হচ্ছে তার সর্বোচ্চ প্রকাশ। যে সবসময় তুমি থাকবে কার পক্ষে? হিন্দুত্বের পক্ষে, ইসলামের পক্ষে বা খ্রাইস্টের পক্ষে না, তুমি সত্যের পক্ষে থাকবে। তাহলে তুমি কোনো একটা ধর্মের ঠিকটাও যেমন দেখতে পাবে, ভুলটাও তেমন দেখতে পাবে। তেমনি আবার সর্ব উদয়ের কথা তিনি বলছেন, রাইজ অফ অল। এইখানেই একটা খুব ইন্টারেস্টিং কথা, সেই ইন্টারেস্টিং কথা হচ্ছে গান্ধীজির এসেনশিয়াল গুডনেস ইন ম্যান। এসেনশিয়াল গুডনেস ইন ম্যান তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে ভালো কিছু আছে। এমন কি সমাজ বিরোধী বলে আমরা, আমি বোধহয় তোমাদের কোনো প্রোগ্রামে কিনা জানি না, এক সময় বলেছিলাম একটা ঝট করে আমার মনে এসেছিল, আজও মনে এসে গেল। সেটা হচ্ছে কি, একজন ডাকাত মার দাঙ্গা করে লুটপাট করে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পথে হঠাৎ করে একটা বাচ্চার গায়ে পা লেগে গেল। ডাকাতটা করলো কি, বাচ্চাটা এরকম রাস্তা থেকে তাকে সরিয়ে দিল, তাকে ফুটবলের মতো উড়িয়ে দিল না, তাকে সরিয়ে দিল। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এসেনশিয়াল গুডনেস ইন হিম। যে সে অনেক দিক থেকে খারাপ, অনেক খারাপ কাজ সে করলো, কিন্তু তার মধ্যে যে একটা ভালো কণা মাত্র রয়েছে, সেটা তাকে বলল যে বাচ্চাটা
তাকে সেইভাবে আঘাত করাটা তোমার উচিত নয়, বাচ্চাটাকে উড়িয়ে দেওয়াটা তোমার কর্তব্য নয়, বাচ্চাটাকে সরিয়ে দাও। তাহলে এই যে এসেনশিয়াল গুডনেস ইন ম্যান, তাকে হাওয়া দেওয়ার নাম হচ্ছে সর্বোদয়। গান্ধীজি বলছেন যে তার মধ্যে দিয়ে অনশন, প্রার্থনা, প্রায়শ্চিত্ত, আত্মশুদ্ধি, এইসব প্রকরণের মধ্যে দিয়ে আস্তে আস্তে এটা করা যে সম্ভব কি বাস্তব কি অবাস্তব সেটা ক্রিটিসিজমের বিষয়, কিন্তু তিনি বলছেন যে রাইজ অফ অল, সবাইকে তুলে নিয়ে আসা, এবং এটাই স্বরাজের একটা প্রক্রিয়া। তাহলে এইভাবে তিনি দেখাচ্ছেন ট্রুথ, মরালিটি, রিলিজিয়ন, দিস থ্রি আর কিওয়ার্ডস, এবং এই তিনটে কিওয়ার্ডের মধ্যে নির্ণায়ক ডিটারমিনিস্টিক হচ্ছে ট্রুথ, সত্য। এইভাবেই ব্যাপারটা দেখা বোধহয় ভালো হবে। থ্যাংক ইউ। পরের প্রশ্ন। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, স্যার বলো। গান্ধীজি যে রামরাজ্যের কথা বলেছিল, বর্তমানে সেই রামরাজ্যের মানে তিকিমাত্র আমরা দেখতে পাচ্ছি না, মানে কিছুই দেখতে পাচ্ছি না। এটা কেন? মানে তাহলে কি স্যার গান্ধীজি মিথ্যে স্বপ্ন দেখেছিল? তোমার প্রথম কথাটা আমার তা খুবই ভালো লেগেছে, কিন্তু এই পরের কথাটা বোধহয় বলা ঠিক হচ্ছে না। কেননা আহ, আমাদের সব স্বপ্ন সত্যি হয় না, এটা বাস্তব। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সব স্বপ্নগুলো বাস্তবে ফলপ্রসব করে না, কিন্তু তার জন্য স্বপ্নটা মিথ্যে হয়ে যায় না। গান্ধীজি মিথ্যে স্বপ্ন দেখেছিলেন এ কথাটা বোধহয় ঠিক হচ্ছে না। এখন দেখো, আমাদের জীবনে অনেক নেতিবাচক বিষয় আছে। গান্ধীজিও যে সব ঠিক ঠিক কথা বলেছেন তা নয়। যে কথাটা আমার হয়তো বলে ওঠা হয়নি, যে গান্ধীজির কথার মধ্যেও অনেক কন্ট্রাডিকশনস ছিল। অর্থাৎ ওনার এক সময়ের কথার সঙ্গে আর এক সময়ের কথার অনেক ব্যতিক্রম বা বৈপরীত্য ছিল। তিনি এক সময় তাই বলেছিলেন যে একই মানুষ যদি দুরকম কথা আমি বলে থাকি, যা আমি অনেক সময় বলেছি, সেক্ষেত্রে আমার উপর যদি আপনাদের সামান্য বিশ্বাস থাকে, তাহলে আমার পরের কথাটাকে সত্যি বলে ধরে নেবেন। তো পরের কথাটা বেশি ঠিক। তা গান্ধীজিও নানা ক্ষেত্রে, জীবনের নানা ক্ষেত্রে হতাশা ব্যক্ত করেছেন এবং স্ববিরোধিতা শিকার হয়েছেন। যেমন একটা উদাহরণ তোমাকে আমি দিই। এই উদাহরণটা হচ্ছে যে গান্ধীজির কাছে ধর্ম আর রাজনীতি আলাদা কিছু নয়, রাজনীতিও তার কাছে ধর্মাচরণ। এটা আমরা অনেকে বুঝতে চাই না, যে রাজনীতিও তার কাছে ধর্মাচরণ। কিন্তু তাই তিনি ধর্মভিত্তিক রাজনীতির কথাই চিরকাল বলে এসেছেন, অন্তত 30-এর দশক পর্যন্ত। কিন্তু 30-এর দশকে এসে তিনি বললেন, দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে ইফ আই ওয়ার এ ডিক্টেটর, দেন I would legislate to separate religion from politics. আমি যদি একজন ডিক্টেটর হতাম, তাহলে আমি ধর্ম এবং রাজনীতিকে আলাদা করার জন্য আইন করতাম। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে ইট গোজ এগেনস্ট গান্ধীজির বেসিক ফিলসফি। অর্থাৎ গান্ধীজির এই কথাটাই গান্ধীজির বেসিক ফিলসফির বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এটা পরে বলছে। তাহলে গান্ধীজির কথা অনুযায়ী আমাদের এটাকেই ঠিক বলতে হয় যে গান্ধীজি ধর্ম এবং রাজনীতির পৃথকীকরণের পক্ষে ছিলেন। কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে গান্ধীজির বেসিক কর্পাস অফ হিজ লিটারেচার বলছে যে ধর্ম রাজনীতি এক এবং অভিন্ন, ইট ক্যানট বি সেপারেটেড। তাহলে গান্ধী এই কথাটা বলছেন কেন? গান্ধী এই কথাটা বলছেন তার কারণ হচ্ছে যে যেভাবে ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করা হয়েছে, তাতে গান্ধীজি হতাশ হয়ে পড়েছেন। এই কথাটা গান্ধীজির
এই হতাশার অভিব্যক্তি। তাই এইটা গান্ধীজির আসল কথা নয়। গান্ধীজি ধর্ম ভিত্তিক রাজনীতির কথাই বলছেন, কিন্তু তার ধর্মটা সংকীর্ণ ধর্ম নয়। কিন্তু ধর্মের সংকীর্ণতা যেহেতু রাজনীতিকে কলুষিত করছে, তাই তিনি একজন মহান দার্শনিকের মতোই এ কথা বলছেন। আমি অনেক সময় গান্ধী বলতে গিয়ে বলি যে দেখো, গান্ধীজি ব্যর্থ হয়েছেন। আমি প্রথমেই শুরু করেছি গান্ধীর ব্যর্থতা দিয়ে, তাও আমরা কেন গান্ধীজিকে মানছি বা তাকে নিয়ে আলোচনা করছি। গান্ধীজির ব্যর্থতা, গান্ধীজি বলেছিলেন দেশভাগ যদি করতে হয় তা হবে আমার সমাধির উপর দিয়ে। কথা বলে তারপরে তিনি নোয়াখালী গেলেন, ঘুরে আসলেন, রাউন্ড টেবল কনফারেন্সে তিনি বললেন পার্টিশন ইজ দ্য অনলি সলিউশন, দেশ ভাগ ছাড়া সমাধান নেই। আবার যে গান্ধীজি এ কথাটা বললেন তিনিই আবার কোথায় ছিলেন ভাই? 1947-এর 15ই আগস্ট বা 14ই আগস্ট মধ্যরাত্রে গান্ধীজি কোথায় ছিলেন? স্বাধীনতা আন্দোলনের 1 নম্বর মানুষটি স্বাধীনতার উদযাপনে অংশ নিলেন না, লালকেল্লার বর্ণময় অনুষ্ঠানে তিনি ছিলেন না, তিনি ছিলেন কলকাতার বেলেঘাটায় মুসলিম বস্তিতে অনশনে। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো যে স্বাধীনতার জন্য আপনার কোনো বাণী নেই, আপনি অনুগ্রহ করে আপনার বাণী দিন। তিনি বললেন লিখে নিন, আমার কোনো বাণী নেই। তারা বললেন যে স্বাধীনতার মহালগ্নে আপনার কোনো বাণী না থাকলে সেটা কি ভালো দেখায়? বিরক্তি সূচক গান্ধীর উত্তর, যা হচ্ছে তার থেকেও কি সেটা খারাপ? এই হচ্ছে স্বাধীনতার প্রাণ পুরুষ গান্ধীজি, যিনি শোকে দুঃখে মুহ্যমান হয়ে স্বাধীনতার লগ্নটাকে নিজেকে আত্মনির্বাসনে কাটিয়ে দিলেন। তাই গান্ধীজির স্বপ্ন অনেক কিছুই সত্যি হয়নি, কিন্তু তার ভাবনাটা কিন্তু তাতে মিথ্যে হয়ে যায় না। তো গান্ধীজি ভুল ভেবেছিলেন কথা বলা বোধহয় সঙ্গত হবে না, এটা একটু ভেবে দেখতে তোমাকে বলবো। গান্ধীজি গ্রহণীয় হননি জীবনের অনেক ক্ষেত্রে, কিন্তু তার মানে গান্ধীজি ব্যর্থ কথাটা বোধহয় বলা যাবে না আর কি। তিনি অনেক ক্ষেত্রে ব্যর্থতার মুখোমুখি, সে তো আমি শুরুতেই বলেছি, তাই না? আমি শুরুতেই বলেছি, হ্যাঁ কিন্তু তার স্বপ্ন সত্যিই স্বপ্ন, এখনো স্বপ্ন। একটা 1 মিনিটের গল্প না করে পারছি না। তো সেটা হচ্ছে যে ওই যখন ছাত্রাবস্থায় আমি ওই আমেরিকান লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি পড়তে যেতাম, তা সব দিন তো পড়তে, এত ভালো ছাত্র তো আমি ছিলাম না, সব দিন পড়তে ভালো লাগতো না। তো একদিন ওরকম আলমারি থেকে খুঁজে খুঁজে র্যাক থেকে, ওটা ওপেন অ্যাক্সেস ছিল, তা ভাবলাম একটা কোনো গল্পের বইটই হবে, একটা বই নিয়ে এসে বগল দাবা করে বাড়ি চলে আসলাম। বইটার নাম হচ্ছে স্টিল এ ড্রিম, বইটার নাম, তা লেভিনসনের লেখা। এবার বাড়ি এসে পড়তে গিয়ে দেখি ওটা একটা হাই লেভেল পলিটিক্যাল ট্রিটি রে ভাই। হ্যাঁ, তা সেখানে বলা আছে স্টিল এ ড্রিম, বাংলা করলে সুন্দর বাংলা করা যায়, এখনো স্বপ্ন। বইয়ের প্রথম পাতাটা খুলে দেখি উৎসর্গ পাতায় লেখা আছে মার্টিন লুথার কিং জুনিয়রের একটা উক্তি, যে আমরা এখনো সেই দিনের স্বপ্ন দেখি যেদিন মানুষের বিচার হবে মানুষের বিচার হবে চামড়ার রঙের ভিত্তিতে নয়, তার মনুষ্যত্বের ভিত্তিতে। কিন্তু সেদিন এখনো স্বপ্ন। তাহলে এবার তুমি বলো যে এখনো ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে মানুষের বিচার হচ্ছে, তাহলে যারা এসবের ঊর্ধ্বে উঠে নিখিল মানব জাতিকে এক মোহনার সামনে দাঁড় করিয়ে দিতে যারা স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্নটা কি মিথ্যে হয়ে গেল? না, স্বপ্ন এখনো স্বপ্ন, কিন্তু স্বপ্ন মিথ্যে নয়, এইটা আমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন মৃণাল কান্তি বিশ্বাস করেছেন। এই কেনর উত্তরটা ভাই খুব কঠিন মৃণাল। তো আমি শুধু এইটুকু বলি
যেটা আমি সূত্রাকারে আগেই বলেছি, সেটা হচ্ছে যে যারা নিজেকে গান্ধীবাদী বলে মনে করেন না, আমি নিজেও করি না, তাহলে আমি কেন করি না, আমার কাছে নিশ্চয়ই তার ব্যাখ্যা আছে, সেটা বলার ফোরাম এখানে নয়। কিন্তু আমার কাছে এনিগমা হচ্ছে যারা নিজেদের গান্ধীবাদী বলে দাবি করেন তারা কেন মানেন না। আরো তোমার থেকেও, তুমি খুব কঠিন প্রশ্ন আমাকে করেছো, আমি তার থেকেও কঠিন প্রশ্নটা করছি। আমার কথাটা হচ্ছে যে যারা গান্ধীবাদী বলে নিজেদের দাবি করেন, যেমন আমার ওই মাস্টারমশাইয়ের কথা বললাম, যিনি গান্ধীবাদের উপর এরকম অনবদ্য বই লিখেছেন, তিনি নিজেও লিখেছেন যে আই এম এ কমিটেড মার্কসিস্ট। তিনি কেন করেন না? হি হ্যাজ হিজ ওন লজিক। তেমনি আমার নিজের লজিক আছে, কিন্তু আমার প্রশ্ন পাল্টা, উত্তর নয় তোমার। যারা গান্ধীবাদী বলে নিজেদের দাবি করেন তারা কেন মানেন না, এইটা আমার কাছে প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই প্রশ্নের উত্তর নেই আমার কাছে। থ্যাংক ইউ। হ্যাঁ, বলো এবার পায়েল, থ্যাংক ইউ বলো। স্যার। হুম। স্যার, মানবেশ রয়ের আরেকটা প্রশ্ন আছে। বলো। আচ্ছা, এই প্রশ্নটা একটু নিয়ে নিই। এই প্রশ্নের উত্তরও আমি দিতে পারবো না, তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত রাজনীতি কুক্ষিগত রয়েছে শুধু পেটি বুর্জুয়া শ্রেণীর মধ্যে, আমি মনে করি না। বরং আমি তাত্ত্বিক জার্গন বাদ দিয়ে বলছি যে এখানে অমর্ত্য সেনের কথা ধার করে বলছি যে কিছু মানুষ আছেন যাদের সবকিছুতেই অধিকার আছে, যারা সবকিছুই পেয়ে থাকেন, আর বিপুল সংখ্যক মানুষ আছেন যারা সবকিছু থেকে বঞ্চিত হয়ে থাকেন। তো এটা তো রাজনীতিতে আছে, এবং এইটাও গান্ধীজি এটা চাননি। এ পর্যন্ত তোমার কথা ঠিক আছে, কিন্তু এখানে বিকল্প গান্ধীজির দর্শন দিয়ে আমরা খুঁজে পাবো, অর্থাৎ এমন ব্যবস্থা আমরা কোথায় পাবো যেখানটা এই চক্রটাকে আমরা ভাঙতে পারবো, সেটা কিন্তু আমার জানা নেই। কেননা একটা সময় ছিল যখন ইমানসিপেটরি আইডিওলজি, মুক্তি প্রদানকারী মতাদর্শ হিসেবে অনেকে গান্ধীবাদের বিকল্প হিসাবে মার্ক্সবাদের কথা ভাবতেন। আজকের দিনে সেখানেও একটা জিজ্ঞাসা চিহ্ন পড়ে গেছে, যদিও মার্ক্সবাদের আলোচনায় তোমরা দেখবে যে সেটাও একটা বিশেষ ধরনের প্রজেকশনের বিরুদ্ধে পড়েছে না মার্ক্সের সামগ্রিক চিন্তার ক্ষেত্রে পড়েছে, সেটা নিয়ে অনেক আলোচনার সুযোগ আছে, আমরা সেই আলোচনায় যেতে পারি। বা আরো অন্যান্য বিকল্প আজকের দিনে যে ইমানসিপেটরি আইডিওলজি হিসেবে পোস্ট মডার্ন থটস, যারা আমাদের ওই স্টেট জ্যাকেট কতগুলো আলোচনার মধ্যে আটকে না রেখে আমাদের চিন্তাকে আরো মুক্ত পরিসর দিতে চাইছেন, তাদের মধ্যে আছে। সেটা নিয়ে ডিসাইসিভ কিছু বলার সময় আসেনি। তবে একথা সত্য যে রাজনীতি এখন শুধু পেটি বুর্জুয়া শ্রেণী নয়, সমাজের উপরতলার মধ্যেই আটকে আছেন, সুযোগ সুবিধেগুলো তাদের মধ্যেই আটকে আছে। তাদের কবল থেকে রাজনীতিটা কবে মুক্ত করা যাবে, কিভাবে যাবে, কোন মতাদর্শে যাবে, সেটা এখন বলে এভাবে মানে সারমন দেওয়া গোছের বলা সম্ভব নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আলোচনার আলোচককে জানাই অসংখ্য ধন্যবাদ, এত সহজ সরল ভাবে উদাহরণ স্বরূপ আলোচনাটা আমাদের সামনে উপস্থাপিত করার জন্য।